দিদি, আজকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি এই মুহূর্তে আপনাদের শুভঙ্কর সরকার, তাকে আমরা অনেকবার প্রশ্ন করেছিলাম যে আপনারা কি একা লড়ছেন না জোটে যাচ্ছেন। তিনি স্পষ্ট বলেছে যে 294টা সিটেই আমরা প্রার্থী দেবো। এমনকি আপনাদের যারা মুখপাত্র আছেন তারাও বলেছেন, কংগ্রেস কর্মীরা তাই বলছেন। কিন্তু আজকে আমরা যেটা দেখলাম, আনন্দবাজার পত্রিকাতে স্পষ্ট পরিষ্কার করে নিউজ করা হয়েছে, সেখানে বলা হচ্ছে এআইসির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসকে মানে করা হয়েছিল, জানানো হয়েছিল যে তারা আবেদন করেছিল যে আমরা জোটে যেতে চাই পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জি সেটাকে খারিজ করে দিয়েছে। কি বলবেন? দেখুন, আমরা নিজেরও একজন কংগ্রেস সৈনিক। আমরাও কিন্তু এইটাই জানি যে 294টা সিটে কংগ্রেস এককভাবে লড়াই করবে। তার জন্যই কিন্তু সেলিমের সঙ্গে বা আইএসএফ এর সাথে আমাদের এখনো কোনো বৈঠক হয়নি। এবং সেলিমও সেই দুদিন আগেও ক্লিপিং দিয়েছেন বিভিন্ন মিডিয়াতে যে আমাদের কংগ্রেসের সাথে 31 তারিখ পর্যন্ত কোনো বৈঠক হয়নি। আর সেই ক্ষেত্রে আজকে দাঁড়িয়ে আপনার কথা অনুযায়ী আনন্দবাজার পত্রিকাতেও আমিও দেখেছি সকালে যে জিনিসটা বেরিয়েছে, সেখানে এআইসিসি করেছে। এবার আমি ঠিক বলতে পারবো না এই মোমেন্টে, কেন সকালবেলা উঠে আমিও হাইকোর্টে চলে এসেছি, যে শুভঙ্কর সরকারদা সেটা জানেন কিনা যে এআইসিসি বলে প্রপোজাল দিয়েছিল, মমতা ব্যানার্জি খারিজ করেছে। এটা কিন্তু পেপারে বেরিয়েছে। সেই ক্ষেত্রে আমি এটা ক্রিস্টাল ক্লিয়ার না যে এই জিনিসটা দাদা নিজে জানেন কিনা, আমাদের যিনি প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট সেই নিজে জানেন কিনা আমি জানি না, কিন্তু এআইসিসি প্রপোজাল দিয়েছি কি দেয়নি সেটাও আমাদের এই মোমেন্টে আমরা সবাই মিলে ওয়াকিবহাল নই, বিশেষ করে আমি তো নই। সেই জন্য যদি ভেতর থেকে দেওয়া হয়ে থাকে আর যদি না করে থাকে, নিশ্চয়ই এটা ক্লারিফাই হবে বা আবার আমরা সেটা নিয়ে আমরা জানতে পারবো। এই মোমেন্টে আরো একটা দুটো দিন না গেলে পরিষ্কার কোনো উত্তর কিন্তু আমরা অন্তত দিতে পারবো না। বলছি, এটা একটা আশ্চর্য জিনিস মনে হচ্ছে না, যেখানে 294টা সিটে আপনারা লড়বেন বলছেন, যেখানে প্রতিদিন আপনাদের প্রোগ্রাম আপনারা করছেন নানান রকম জেলাতে, রাজ্যে, বিভিন্ন জায়গাতে, এবং বলছেন যে মমতা ব্যানার্জি আমাদের শত্রু, বিজেপি আমাদের শত্রু, সেখানে সেই মমতা ব্যানার্জির সাথে এআইসি কি করে বৈঠক করে? দেখুন, এই কথাটা যদি বলতে হয় তাহলে আমাকে বলতে হবে যখন আমাদের লোকসভাতে ভোট হয় তখন কিন্তু আমরা জোট শক্তিতে লড়েছি। যতবার হচ্ছে, বিহারের ভোটেও জোট শক্তিতে হয়েছে। সেই ক্ষেত্রে ওই জোট শক্তির কথা মনে রেখেই হয়তো এআইসিসি তাকে প্রপোজাল দিয়েছে কি দেয়নি সেটা এআইসিসি জানে। আমরা দুদিনের মধ্যে ভালো করে জানতে পারবো ব্যাপারটা। কিন্তু 294টা সিটে প্রার্থী দেবো এইটা কথা কিন্তু শুভঙ্কর দা নিশ্চয়ই বলেছে। আমি গতকালও শুনেছি যে দাদা এই কথাই বলেছে। সেই ক্ষেত্রে এআইসিসিতে যে জোটটা, সেই জোটের কথা কিন্তু এই ক্ষেত্রে এইটা নতুন নয়, এটা দীর্ঘদিনেরই। কেননা জোট মহাজোট হবে 2024 সালে আমরা দেখে নিয়েছি। বিহারের ইলেকশনও কিছুদিন আগে আমরা দেখেছি। বিধানসভা নির্বাচন নিয়ে এবার বিধানসভাতেও তো বিহারে জোট শক্তি হয়েই করেছে না। সেই জন্য যদি বিহার করে থাকে হয়তো এআইসিসি ভেবেছে যে আমরা, যেখানে আপনারা বলেন যে আপনারা একদম নিচের লেভেল পর্যন্ত তাদের কথা শোনেন, তাদের বক্তব্য শোনেন, ক্যাডাররা যারা যারা রাস্তায় নেমে কাজ করে, যারা রাস্তায় নেমে আপনাদের হয়ে প্রচার করে, তাদের বক্তব্য আপনারা শোনেন, তাহলে এই ক্ষেত্রে আপনাদেরকে না জানিয়ে এআইসিসি কি করে করলো? সেটা এআইসিসি বলতে পারে। এআইসিসি সবকিছু জানে কি জানে না সেটা এআইসিসি জানে। কিন্তু এই মোমেন্টে আমি নিজে হাইকোর্টে দাঁড়িয়ে সকাল থেকে মামলা করছি, কি ঘটেছে না ঘটেছে পুঙ্খানুপুঙ্খু শুধু খবরের কাগজে বেরোলেই তো হবে না, সেটাকে জাস্টিফিকেশন করতে হবে। এবারে বেরোলেই যে সত্যতা কতটা দূর আছে সেটা সম্বন্ধে কিন্তু আমরা ওয়াকিবহাল নই। না, অবশ্যই। তাহলে আনন্দবাজার পত্রিকাকে কন্টেম্প করতে হবে, কন্টেম্প তো করবেন। সেটা নিশ্চয়ই আমরা আলোচনা করব, আমরা লয়ারদের নিয়ে বসবো। সেটা যদি সেরকম হয়, শুভঙ্কর যদি মনে হয় যে এটা মিথ্যা প্রবাদ রটাচ্ছে, সেই নিশ্চয়ই সেই অনুযায়ী আইনি যোগ নেবেন, সেটা দাদাকে সেটা আলোচনা করবেন। সেই ক্ষেত্রে এখন বাড়ি যাব না প্রদেশ কংগ্রেসে ঢুকবো, সেই ঢুকেই জিনিসটাকে ক্লারিফাই করব। তারপরে তো আপনাদের কাছে আপনি কালকে জিজ্ঞাসা করুন, আমি ঠিক উত্তর দিয়ে দিতে পারবো। কিন্তু আজকে কিন্তু এই মোমেন্টে সত্যি বলতে পারছি না যে আমরা আনন্দবাজার এগেনস্টে যাব নাকি কোনো মিডিয়ার এগেনস্টে যাব নাকি মিডিয়ার গল্প তৈরি করা। আমি কাউকেই কিছু দোষারোপ করতে পারছি না। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, না মিডিয়া সত্যি বলেছে নাকি এআইসিসি সত্যি কথা বলেছে, এটা আমাদের একটু সময় লাগবে। অন্তত সন্ধ্যেবেলায় যদি আমি প্রদেশ কংগ্রেসে গিয়ে গল্পটা জানি বা শুভঙ্কর দারকে যদি ডাইরেক্টর জিজ্ঞেস করি, নিশ্চয়ই উত্তরটা পাবো। কালকে আপনাকে সকালবেলায় আমি পরিষ্কার কথাটা বলতে পারবো। যদি খবরটা সত্যি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন?
মানে এটা তো একটা প্রচার হয়ে গেল, সাধারণ মানুষ যারা আপনাদের হয়ে লড়াই করে তাদের নিশ্চয়ই, কাছে একটা নিশ্চয়ই, বার্তা চলে গেল যে নিশ্চয়ই। আপনারা সেই লুকিয়ে লুকিয়ে ভেতরে মানে ভেতরে 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 এগোচ্ছে, আপনারা হ্যাঁ। জোট করছেন। সেটা যদি সত্যি না হয়ে থাকে আমাদের ডিসিশন হবে, ল সেলের সাথেও ডিসিশনে বসবে, তারপরে দেখবো আমরা ভাবি কি করি। এই মোমেন্টে তো বলতে পারি না, না আমি মিডিয়ার এগেনস্টে কিছু বলতে পারবো, না আমি এআইসিসির এগেনস্টে বলতে পারবো। সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। বলছি দিদি, আজকে সুপ্রিম কোর্টে রাজনৈতিকভাবে যদি দেখা যায়, মমতা ব্যানার্জি একটা ইতিহাস সৃষ্টি করলেন যে একজন মুখ্যমন্ত্রী তিনি গিয়ে মামলা লড়ছেন সুপ্রিম কোর্টে। এটা ভারতবর্ষের ইতিহাসেই প্রথম। হুম। তো সেক্ষেত্রে মমতা ব্যানার্জিকে কি বলবেন মানে? না, উনি তো আইনজীবী, হুম, একদম অবাক হওয়ার কিছুই নেই। যেহেতু ওনার এলএলবি ডিগ্রি আছে উনি লড়তেই পারেন, কেননা ব্যক্তিগত ভাবেও পিটিশনার হয়েও তো মামলা লড়া যায়। হুম। তাই জন্য উনি একজন মুখ্যমন্ত্রী হয়েও কিন্তু যদি ওনার ডিগ্রিটা নাও থাকতো, কোর্টের পোশাক না পরেও উনি লড়তে পারতেন। সেই অধিকার আমাদের সংবিধানে আছে, আমাদের আইনেও আছে। সেই জন্য অবাক কে হচ্ছে আমি জানি না, কিন্তু আমি একজন আইনজীবী হয়ে, বিশেষ করে বলা হচ্ছে মহিলা, ইতিহাসে প্রথম, ইতিহাসে প্রথম ভারতের ইতিহাসে মুখ্যমন্ত্রী হয়ে নিজে মুখ্যমন্ত্রী। করছি। তো ভালো ইতিহাস তৈরি করেছেন একজন বাঙালি তনয়া, তার জন্য তো আমরা বাঙালি হয়ে গর্বিত বোধ করতে পারি, তাই না? সেখানে তৃণমূল কংগ্রেস, এই কংগ্রেস না, মুখ্যমন্ত্রী হিসাবে যদি উনি প্রথম হয়ে থাকে, এটাও একটা ইতিহাস থাকবে। কিন্তু এইটা ঠিক কথা যে ওনার তো এলএলবি ডিগ্রি আছে, উনি একজন লয়ার হিসেবে লড়তে পারবেন, এবং যার ডিগ্রি নেইও সে নিজেও একজন পিটিশনার, নিজে ব্যক্তিগতভাবেও লড়াই করার অধিকার আমাদের আইনে আছে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে না যে একটা বিরাট চাপ সৃষ্টি করার জন্য মমতা ব্যানার্জি আজকে এই সুপ্রিম কোর্টে গেছিলেন? কারণ অনেক লয়ার তো তিনি অলরেডি রেখেছিলেন, হুম। অনেক লয়ারই আছে। হ্যাঁ, তো তাকে আলাদা করে মামলা লড়তে হচ্ছে কেন? মানে এই প্রশ্নটা আমাদের কাছে খুব জানা নিশ্চয়ই, দিচ্ছে। নিশ্চয়ই চাপ সৃষ্টি করা, একজন সিএম নিজে লড়াই করবে, এটা একটা বাতাবরণ সৃষ্টি করা। আপনাদের মিডিয়ায়ও তো একটা চাঞ্চল্যকর একটা খবর নিতে পেরেছেন, তাই না? এবং উনি চেয়েছেন যে ব্যক্তিগতভাবে নিজে দাঁড়িয়ে ফাইট করবেন, সাথে তো লয়াররা আছেনই। সেখানে তো আমাদের অনেক নেতাও আসেন, আমাদের অদিতদাকেও আমি দেখেছি এখানে এসে হাইকোর্টে এসে মামলা করে। তো সেই জন্য হয়তো একটা চাপ বিশেষ করে এসআইআর এর ব্যাপারেই হোক, যেই করে হোক, চাপ সৃষ্টি করার জন্যই রেখেছেন। তো এই ক্ষেত্রে কি তৃণমূলের যারা কর্মীরা তাদের একটা অক্সিজেন জোটালো? দেখুন, অক্সিজেন তো আছেই, গাছ যখন আছে অক্সিজেন আছে। এবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমালো কিনা সেটাই হলো আসল কথা। আচ্ছা, আচ্ছা বলছি, আপনাদের ক্ষেত্রে দেখছি, কংগ্রেসের ক্ষেত্রে শুভঙ্কর সরকার যদি কোনো মিটিং মিছিল করেন সেখানে অধীর রঞ্জন চৌধুরীকে সেইভাবে দেখা যাচ্ছে না। নাজিয়াবাদের ঘটনা বলছি, এত বড় একটা ঘটনা ঘটেছে, সেখানে শুভঙ্কর সরকার দুবার গেছেন, হুম। মিছিল করেছেন, লোকজন গেছেন, তারপর হচ্ছে আপনার মিডিয়াদের বলেছেন, মিডিয়াদেরকে বক্তব্য রেখেছেন। আবার দেখলাম আমরা আলাদাভাবে অধীর রঞ্জন চৌধুরী গেছেন, একসাথে কেন হচ্ছেন না ওনারা? মানে একসাথে দেখুন, কোনো মিটিং আমার মিছিল দেখতে আমার পাচ্ছি না। ব্যক্তিগতভাবে আমি এটা রাজনৈতিকভাবেও বলবো না, কেননা দুজনই আমার শ্রদ্ধেয় দাদা। হুম। তাদের ব্যক্তিগত ব্যাপার, এবং প্রেসিডেন্ট নিজে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে বা রাজনৈতিক প্রয়োজনে উনি মিটিং ডাকবেনই, সেখানে সবাই যাবে। আর অদিতদা বিশেষ মূলত মুর্শিদাবাদ বা এইসব জায়গায় যিনি করেন আলাদা করছেন। কিন্তু আমি একটা কথা বলবো, এই দ্বিধাটা অন্ততপক্ষে আমরা কংগ্রেস কর্মীরা পছন্দ করি না এই ধরনের প্রশ্নকে, যে কে আলাদা করে করছে। না, আসলে কথা দুজনেই আমরা কংগ্রেস, এবং আমরা চাই দুইজন কংগ্রেস যদি আলাদা আলাদা করেও, কিন্তু আমরা কংগ্রেস বিমুখী তো হব না, সবার প্রোগ্রামেই আমরা যাই। তাই জন্য আমাদের মধ্যে কিন্তু অন্তর্নিহিতভাবে মিল আছে। হুম। কংগ্রেস কংগ্রেসের মতন এগোবে। কিন্তু একটা বার্তা যাচ্ছে না সাধারণ মানুষের কাছে, যে দেখুন বার্তা কি যেখানে যাচ্ছে? বিজেপি, আজকে ধরুন বিজেপির আপনার প্রধানমন্ত্রী দুবার এসে গেল পশ্চিমবঙ্গে, হুম। তারপর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুবার এখানে মানে মিটিং করে গেল। হুম। এই লাস্ট একবার এলো মিটিং এ, মানে নিজস্ব মিটিং এ, সেখানে আমরা রাহুল গান্ধীকে দেখতে পাচ্ছি না, যিনি এসছেন একবারও। আবার দেখতে পাচ্ছি না আমরা অধীর রঞ্জন চৌধুরীকে, যে একসাথে মিটিং হচ্ছে বা একসাথে মিছিল করছে বা একসাথে জোট করে আন্দোলন করছে। দেখুন, দেখতে পাচ্ছেন না বলে দেখতে পাবেন না তার তো কথা নেই। না, না, সে তো রাহুল অবশ্যই। গান্ধীকে এখনো পর্যন্ত দেখেননি, কিন্তু ভারত জোড়ো যাত্রাতে উনি পশ্চিমবঙ্গে ঢুকেছিলেন, সে তো সব জায়গায় করেছিলেন। গেছিলেন, ভারত এবং ওয়েস্ট আগামী বেঙ্গলও গেলেন। গতদিনই আমাদের একটা ওবিসি সেলের প্রোগ্রাম হয়েছিল, ন্যাশনাল কোঅর্ডিনেটর নিজেই বলে গেছেন রাহুল গান্ধী আগামী মাসে
বা এই মাসের শেষের দিকে আসবে ওবিসি সেল নিয়ে কিছু কাজকর্ম করা বা তাদের ইয়ে করার জন্য, মানে একটা মিটিং করার জন্য। কেননা আমাদের রাহুল গান্ধী কিন্তু এমনিতে ন্যাশনালি বলেই দিয়েছেন ওবিসি এসটি এদের জন্য আরো বেশি করে আমাদের খাটতি, মানে কংগ্রেসি কর্মীদের। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন না বলে যে দেখতে পাবেন না সেটা কিন্তু আমি বলতে চাইছি এবারে না। তো ভোট দৌড়গোড়ায় ভোট দৌড়গোড়ায় চলে এসেছে, দাঁড়ান সবে শুরু। এসআইআর নিয়েও তো একবার এসে ঠিক হবে, ঠিক হবে, বক্তব্য দিতে পারছেন ঠিক হবে। আপনারা মিডিয়ারা চিন্তা করবেন না, আমরা অ্যাকচুয়ালি একসাথেই আছি। আজকে ইনি ওদিকে করছে, কালকে ওদিকে করছে, সারা বাংলাতে ছড়িয়ে ছিটিয়ে যদি প্রোগ্রাম হয় কংগ্রেস একই সূত্রে বাঁধা। নাজিয়াবাদেই বলছি, নাজিয়াবাদে দুজনই গেছেন, শুভঙ্কর সরকার নেতৃত্বে দুবার গেছেন, আবার অধীর রঞ্জন চৌধুরী আলাদা করে না, গেছেন। একটা কথাও বলছি, একসাথে গেলে তো আরো ভালো। একটা কথা বলছি, অদিতদা কিন্তু শুধু আমাদের পশ্চিমবঙ্গের একটা মানে কংগ্রেস নেতা নন, উনি কিন্তু ওয়ার্কিং কমিটিরও মেম্বার। তাই জন্য ওনার সময়ের সাথে শুভঙ্করদার সময় হয়তো মিলছে না। দাদা দিদি মিলছে না একসাথে, সেটা দেখুন, সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, হতে রাজনৈতিক মতাদর্শ হতে পারে। কিন্তু আমি একটাই কথা বারে বারে বলবো, যতবারই আপনি প্রশ্ন করবেন, আমরা কংগ্রেস কিন্তু একই সূত্রে বেঁধে আছে। তাই জন্য উনি দিল্লিতে অনেক সময় প্রোগ্রাম দেখা, হয়তো দুজনের সময়ের সঙ্গে অ্যাডজাস্ট হয় না, বা উনি যখন সেমিনার দিতে পারছে, যখন শুভঙ্কর দা মিটিংটা ডাকছে, ওই সময় হয়তো অদিত দা অন্য কাজে ব্যস্ত আছেন, এইভাবে হয়নি। মানে কিন্তু সাধারণ মানুষের এইটা কি কখনো আপনি শুনেছেন যে দুজনের নামে বাজে বাজে কথা বাজে বাজে কথা তাহলে বলে, কিন্তু সাধারণ মানুষ চাইছে, সাধারণ মানুষের ভাবনাটাকে ভালো তো, যদি দুভাবেও হয় তাহলে ভালোই। তবে প্রোগ্রামগুলো ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে, সাধারণ মানুষের ভাবনাটাকে আপনারা গুরুত্ব দেবেন না। সাধারণ মানুষের ভাবনাকে, সাধারণ মানুষ এইটা ভাবছে যে কংগ্রেস দ্বিধাবিভক্ত, সেটা যদি হয়ে থাকে সেটাও মনে হয় ভুল। কেন কংগ্রেস তো, তাহলে উনিও তো কংগ্রেসের হয়েই করছেন, উনিও কংগ্রেসের হয়ে আছে। তাহলে আমাদের যখন ভোটের সময় হবে, আমরা যখন ভোট চাইবো কেউ ক্যান্ডিডেট, তখন কংগ্রেসের সিম্পলি তো ভোট চাইবো। তখন কিন্তু নেতাকে দেখি আমরা ভোট চাইছি না, সিম্বলটা কংগ্রেস, হাত। তাহলে আমরা হাত চিহ্নেরই যদি প্রতীক হয়ে সবাই যে যার মতন করে লড়াইও করি, ক্ষতি তো কিছু নেই, এটা তো বরঞ্চ আরো ভালো। আমার শেষ প্রশ্ন, যে আপনি জানুন আর না জানুন, আগামী দিনে কি টিএমসির সাথে জোট হবে? দেখুন, আজকের যে আভাস দেখলাম, আমি খুব ভালো করে জেনে আপনাকে পরিষ্কার করে উইদিন 24 আওয়ার্স হলেও কিছু হলেও বলতে পারবো। এই মোমেন্টে কিন্তু আজকের এই সন্ধ্যেতে আমি বিকেলবেলা, মানে ঘন্টা বেজে গেছে, হাইকোর্টে ছুটি হয়ে গেছে, আমার মনে আমারও মানে এই কথার জন্য আমার ছুটি চাওয়ার দরকার আছে আপনার কাছে। কেন আমি একে সময় দিই, আমি নিশ্চয়ই বলে দেবো, আর বলার অবকাশ রাখবে না, এটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। কেননা লিস্ট বেরোবার আগে বা যারা নমিনেশন জমা দেবে তারা নিজেরাই তো জানবে, বা আর কিছুদিনের মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাবে, ধোঁয়াশা কেটে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আপনারা বেশি ত্বরান্বিত করবেন না এবং এতটা চিন্তিত হবেন না, সব কিছু পরিষ্কার ঘোলাসা হয়ে যাবে। ধীরে ধীরে ঘোলাসা কাটাটাই তো ভালো, কেননা মেঘের ভেতরেও তো চাঁদ থাকে, সেই চাঁদটা তো ঠিকই দেখা যাবে। পূর্ণিমার আলোতেই কি চাঁদ দেখা যায়? অমাবস্যার রাতে কি একটু হলেও চাঁদ দেখা যায় না? ঠিক দেখা যাবে।